শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সেনা বিমান নৌবাহিনীর সর্বসাধ্য চেষ্টা। নেতাকর্মীদেরকে মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হয়ে ওঠার আহ্বান তারেক রহমানের। জিয়াউর রহমান ফাউন্ডেশনের দিনব্যাপী স্বাস্থ্যসেবা। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা, অভিযোগ এনসিপির দূরত্ব ভুলে নির্বাচনে আসার আহ্বান বিএনপির। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভয়াবহ আগুনে পুড়ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছেন সিভিল এভিয়েশন, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরাও। ঢাকামুখী বিমানগুলো চট্টগ্রাম ও সিলেটের বিমানবন্দরে অবতরণ করছে। শনিবার দুপুর ২:৩০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি অংশে আগুন লাগে। দ্রুত আগুন বাড়তে থাকলে তার নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি যোগ দেয় সিভিল এভিয়েশন, বিজিবি, সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আগুন নেভানোর সময় আহত হন ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন। আগুনের কারণে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর ফলে ঢাকামুখী একাধিক ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করতে বাধ্য হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী মোবাশ্বের আহমদ। সরাসরি তার সঙ্গে কথা বলছি। মোবাশ্বের, আগুন নিয়ন্ত্রণের ব্যাপারে আপনার কাছে কি খবর আছে? নাদির, আপনি যেমনটা বলছিলেন যে আজকে কিন্তু দুপুর নাগাদ যেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। এবং আমি যদি আপনাকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে ৩.৫ ঘন্টার ওপরে হয়ে গিয়েছে যে আগুনটা যেই বিমানবন্দরের যে জায়গাটিতে লেগেছে, অর্থাৎ কার্গো ভিলেজের যে জায়গাটিতে লেগেছে, সেখানের আগুন কিন্তু এখনো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে পারেনি। আমরা যত ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত এখানে প্রায় ৩৬টির ওপরে ইউনিট কাজ করছে, তার সাথে সিভিল এভিয়েশনের বেশ কিছু ইউনিট কাজ করছে। তারপরেও আপনি দেখতে পাচ্ছেন যে আগুন কিন্তু তার যে লেলিহান শিখা, সেটা কিন্তু এখনো জ্বলমান রয়েছে এবং তার যে ধোঁয়া, সেটা কিন্তু অত্র এলাকা, আপনাকে যদি আমি বলতে চাই, অত্র এলাকাটি মোটামুটি ছেয়ে গিয়েছে এর ধোঁয়ায়। আপনি আরো একটি বিষয় জানাই যে এই যে এখানে আগুন নিয়ন্ত্রণে যারা কাজ করছে, অর্থাৎ ফায়ার সার্ভিসের যেসব কর্মীরা কাজ করছে, তারা কিন্তু অক্লান্তভাবে কাজ করতে করতে একটা সময় তারা অসুস্থ হয়ে পড়ে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সেনাবাহিনীর মেডিকেল টিমের কিছু মাইক্রোবাস, তারা এই যারা অসুস্থ হয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু তারা নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে, অর্থাৎ চিকিৎসার জন্য নিয়ে গিয়েছে। আরো একটি বিষয় যদি আমি আপনাদেরকে জানাই যে এখানে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন, তারা কিন্তু বলছেন যে এই আগুনটি জ্বলছে, অর্থাৎ এটাকে যে নিভানোর যে প্রক্রিয়া, সেটা কিন্তু তারা অক্লান্ত চেষ্টা করার পরেও সেটি কিন্তু নিয়ন্ত্রণে আনাটি সম্ভব হচ্ছে না। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে এখানে যে হাইড্রোলিক যে প্রেসার, সেই প্রেসারে কিন্তু আগুনের যে স্পট, সেই স্পটে কিন্তু পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এখানে যে লেডার রয়েছে, সেই লেডার দিয়েও কিন্তু আগুনের যেইখানে, অর্থাৎ যেই জায়গাটিতে আগুনটা লেগেছে, সেই জায়গাটিতে পানি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তারপরেও আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তাছাড়া আমি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, এই জায়গার যে পরিস্থিতি, সেটি হলো এখানে পর্যাপ্ত সেনাবাহিনীর লোক রয়েছে এবং ফায়ার সার্ভিসের লোক রয়েছে। তারা কিন্তু চেষ্টা করছে যে কোনো এই এলাকাটিতে যেই কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর পাশাপাশি যেন সুষ্ঠুভাবে এই আগুনটিকে নিয়ন্ত্রণে আনা যায়। তো এই ছিল আমার কাছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আগুনের সর্বশেষ। মোবাশ্বের, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। সরাসরি যাচ্ছি তার কাছে। মুহিব, আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে, কি বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ?
নাদিরা, আসলে আগুন নিয়ন্ত্রণে আসার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। বেলা 1:30টার দিকে লাগা যে আগুন, সেটি 8 নম্বর গেট থেকে যে আগুনটি লেগে সূত্রপাত ঘটেছিল, সেটি কিন্তু বিস্তৃত হয়ে আরো 4টি গেট অতিক্রম করেছে। অর্থাৎ এই মুহূর্তে যেখানে আগুন জ্বলছে সেটি হচ্ছে রাসায়নিকের গুদাম। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেসব রাসায়নিক আমদানি করা হয়, সেই আমদানিকৃত রাসায়নিক সেগুলো যেখানে সংরক্ষিত থাকে, সেখানেই মূলত এই মুহূর্তে দাউ দাউ করে আগুন জ্বলছে। ফায়ার সার্ভিসের ইতিমধ্যেই 37টি ইউনিট যোগ দিয়েছে এই আগুন নির্বাপনে, এবং এখানে কিন্তু 13টি ফায়ার স্টেশনের 37টি ইউনিট কাজ করছে। এখানে শুধুমাত্র ফায়ার সার্ভিসের ইউনিট নয়, বিমান বাহিনী, সেনাবাহিনী, বিজিবি সহ সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, সারা পৃথিবীর থেকে কার্গো বিমান যোগে যেই সব পণ্য আমদানি করা হয়, সেই পণ্যগুলো মূলত এখানে রাখা হয়, এবং কুরিয়ার গেট যেটি রয়েছে সেখানে কিন্তু সেই পণ্যগুলো সেখানে থাকে, এবং সেই পণ্যেই মূলত আগুনের সূত্রপাত। তবে কিভাবে আগুন লেগেছে সেটি কিন্তু জানতে হলে হয়তো আরো সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা যেটি শুনেছি যে এসির বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। তবে সেই আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে এখনো আসেনি, এবং উৎসুক মানুষ এখানে রয়েছে, এবং শত শত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু আগুন নির্বাপনের জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনাকে একটি বিষয় জানাতে চাই যে এখানে বিশেষ করে বৈধ অবৈধ যেসব পণ্য আসে, কিছু পণ্য খালাস হয়, আবার কিছু পণ্য হয়তো খালাস হতে দীর্ঘ প্রক্রিয়া লেগে যায়, যে কারণে কিন্তু এখানে দীর্ঘ জট তৈরি হয়। অর্থাৎ পণ্য রাখার মতো জায়গা কিন্তু থাকে না, যে কারণে সেই পণ্যগুলো হাজার হাজার কোটি টাকার পণ্য, সেগুলো কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এবং আমরা যেটি জেনেছি যে একটি অসমর্থিত সূত্রে আমরা যেটি জেনেছি, মাস দেড়েক আগে বিমানবন্দরের যে কাস্টমস কমিশনার তিনি জানিয়েছেন যে অন্যায়ভাবে এবং অননুমোদিতভাবে যেসব পণ্য এই কাস্টমস কর্তৃপক্ষ জব্দ করে, সেই পণ্যগুলো গোডাউনে জমতে জমতে জায়গা মানে জায়গা নেই এরকম তৈরি হয়, জায়গা সংকট তৈরি হয়, এবং বিমানবন্দরের যেসব কর্মচারী রয়েছেন তারা দামি দামি পণ্য তারা এখান থেকে সরিয়ে নেওয়ার অভিযোগও কিন্তু রয়েছে। সেই ক্ষেত্রে একটি রেজিস্টার্ড খাতার সাথে মিলিয়ে জব্দকৃত পণ্যের একটা লিস্ট করতে বলা হয়েছিল। সেই লিস্ট অনুসারে যখন একটি লিস্ট তৈরি করতে বলা হয়, তখনই কিন্তু মূলত এই আগুনের ঘটনা ঘটে, এবং এটি আদৌ দুর্ঘটনা নাকি নিছক কোনো নাশকতা, সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান ধরনের কথোপকথন রয়েছে। মানুষের মধ্যে বিভিন্ন ধরনের মতামত আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে এই কাস্টমসের, অর্থাৎ এই সব খালাস হয়নি এরকম পণ্য কিন্তু ইতিমধ্যেই ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই মুহূর্তে যেহেতু রাসায়নিক যেখানে রয়েছে, সেইখানে যেহেতু আগুন জ্বলছে, সেই আগুন নির্বাপন করা আসলে কোনো ফায়ার সার্ভিস বা কোনো ফায়ার ইউনিটের পক্ষে আদৌ সম্ভব নয়। তার মানে এটি বলতে দ্বিধা নেই যে এই আগুন জ্বলতে জ্বলতে যখন স্বাভাবিকভাবেই নিভে যাবে, তখন সেই সময়ের জন্যই হয়তো অপেক্ষা করতে হবে। তবে ভেতরের কি অবস্থা, ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানার জন্য হয়তো অপেক্ষা করতে হবে। এবং ধোঁয়ার যে কুণ্ডলী, সেটি কিন্তু আমরা এখনো বাইরের থেকে আমরা লক্ষ্য করছি। এই অন্ধকারে আপনি দেখতে পাচ্ছেন কিনা বা আপনার মাধ্যমে দর্শককে দেখানো যাচ্ছে কিনা সেটি আসলে আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে আগুন যে জ্বলছে সেটি কিন্তু সাধারণ চোখে আমরা এখানে বসে মুহিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুহিবুল্লাহ মুহিব। অন্যান্য প্রসঙ্গ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিকে এমনভাবে গড়ে তুলতে চান যেন তার মাধ্যমে প্রত্যেকটি সাধারণ মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে যেন দাঁড়াতে পারে, সেভাবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তারেক রহমান। তিনি প্রত্যেককে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার শপথ নেবার পরামর্শ দিয়ে বলেন, এটি বিএনপির আগামীর রাজনীতির পরিকল্পনা এবং লক্ষ্য ও উদ্দেশ্য। আহমেদ সরারের রিপোর্ট। আমাদের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী স্বাস্থ্যসেবার আয়োজন করা হয় বগুড়ার গাবতলীতে, যেটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান। এতে লন্ডন থেকে সস্ত্রীক ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি জনগণের জন্য, সেজন্যই জিয়াউর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগ। মানুষ মানুষের জন্য এই বিষয়টি বিবেচনা রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের কাজ শুরু হয় জানিয়ে তারেক রহমান বিএনপি নেতাকর্মীদের প্রতি বেশ কিছু পরামর্শ দেন। আমরা রাজনীতিটিকে আজ এমনভাবে গড়ে তুলি যাতে আমাদের রাজনীতির মাধ্যমে
আমরা আমাদের এলাকার প্রত্যেকটি যেই এলাকায় আছে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি, সাধারণ মানুষের পাশে, যাতে করে আমরা তাদের বিপদে আপদে তাদের পাশে এসে দাঁড়াতে পারি। অর্থাৎ আমরা সাধারণ মানুষের পাশে তাদের আস্থার প্রতীক, তাদের বিশ্বাসের প্রতীক হিসেবে যাতে আমরা দাঁড়াতে পারি, সেইভাবে আসুন আমরা নিজেদেরকে গড়ে তুলি। বিএনপির প্রত্যেকটা কর্মী, বিএনপির প্রত্যেকটা নেতাকে আজকে আমরা আমাদের মধ্যে রূপান্তর ঘটাই এবং আমরা আমাদের প্রত্যেককে আজকে জনগণের সেবক হিসাবে আমরা গড়ে তুলতে বদ্ধপরিকর হই। আমরা নিজেদেরকে জনগণের সেবক হিসাবে নিজেদেরকে গড়ে তোলার জন্য শপথ গ্রহণ করি। তারেক রহমান জানান, বিএনপি দেশের মানুষকে ভালো রাখতে চায়, তাদের জন্য কাজ করতে চায়। আমরা আগামী দিনের পরিকল্পনা গ্রহণ করছি যে সরকার ইনশাল্লাহ মানুষের সমর্থনে, আল্লাহর রহমতে সরকার গঠন করতে পারলে আমরা দেশের নারীদের, আমরা যেরকম বলেছি এর মধ্যে আমরা ফ্যামিলি কার্ড দিব, কারণ আমরা চাই দেশের মা বোনদেরকে, এবং এই ফ্যামিলি কার্ডের মালিক হবে একটি কার্ড দিব আমরা সকল দেশ সরকারের পক্ষ থেকে, প্রত্যেক পরিবারের মা যে থাকবে তার হাতে আমরা দেব, যাতে ধীরে ধীরে সেই মা স্বাবলম্বী হয়ে উঠতে পারে। আমরা যেরকম কৃষকদের ক্ষেত্রে বলেছি আমরা ফার্মার্স কার্ড দেব, ঠিক এই একইভাবে আপনাদের সামনে আমি যে চিকিৎসার যে বিষয়টি সেটি সংক্ষেপে আমি দুইটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান মেডিকেল ক্যাম্পে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। মানব সভ্যতার এক ক্রান্তি লগ্নে আমরা আজ পৌঁছে গেছি, কিন্তু আর্তমানবতার সেবায় আমরা সকলে নিজ নিজ ক্ষেত্রে প্রচুর অবদান রাখতে পারি। এই সংকল্প নিয়েই গত 26টি বছর ধরে এগিয়ে চলেছে এই ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের প্রতিটি সদস্যের মানবতা, আত্মত্যাগ অকল্পনীয়। এদিকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকেই বগুড়ার গাবতলীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বাগবাড়িতে বিশেষ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ঢাকা ও বগুড়ার বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রায় 7,000 রোগীকে মেডিসিন, কার্ডিওলজি, গাইনি, চক্ষুসহ সব ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন। সেই সাথে বিনামূল্যে ওষুধ দেয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এনসিপি নয়, জুলাই সনদে স্বাক্ষরকারী দলগুলোই গণ অভ্যুত্থান ও জনগণ থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার সকালে বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা চলবে জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তির বিষয়টি স্পষ্ট হলেই তাতে স্বাক্ষর করবে এনসিপি। এ সময় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের ফ্যাসিবাদের দোসর বলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য প্রত্যাহার করার আহ্বান জানান নাহিদ। এছাড়া এনসিপিকে শাপলা প্রতীক দেয়া নিয়ে নির্বাচন কমিশনের অবস্থানেরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। ছোটখাটো মতভেদ ভুলে জুলাই সনদের স্বাক্ষরের মতো আগামী নির্বাচন আয়োজনেও সব রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সম্মেলনে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে নির্ধারণ হবে দেশ উদারপন্থী গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে যাবে। সবাই দায়িত্বশীল আচরণ না করলে সংসদীয় গণতন্ত্র কাজ করবে না উল্লেখ করে মির্জা ফখরুল আরও জানান, ৭১কে দেশের মূল ভিত্তি হিসেবে দেখার বিকল্প কিছু নেই। বলেন, ৫০ বছর রাস্তায় থেকে লড়াই করেছি, এখন সময় এসেছে সবকিছুকে সংসদমুখী করার। সংসদকে কার্যকর করা গেলে রাস্তায় আন্দোলনের প্রয়োজন হবে না। মূল বেতনের ২০% বাড়ি ভাড়ার দাবি দ্রুত মেনে না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষকেরা। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পূর্ব নির্ধারিত কালো পতাকা মিছিল বের করেন শিক্ষকরা। মিছিলটি দোয়েল চত্বর হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কদম ফোয়ারা মোড়ে গিয়ে অবস্থান নেয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষক নেতারা বলেন, ২০% বাড়ি ভাড়া দাবিতে অনড় থাকবেন তারা। এর আগে বৃহস্পতিবার আলোচনার পর অন্তর্বর্তী সরকার শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া মূল বেতনের ৫% ন্যূনতম ২,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিলে তারা সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। শিক্ষকরা বলেছেন, এখন ১০% দিতে হবে, সামনের বছর আরও ১০% দিতে হবে।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল করতে দেয়া হবে না। জাতি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান বলেও মন্তব্য করেন তিনি। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার পাটিকেল বাড়ি গ্রামের চান্দার বিলে নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সেলিমুজ্জামান সেলিম এসব কথা বলেন। কুচক্রী মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি ফণীন্দ্রনাথ বিশ্বাস। দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজে নির্বাচনকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। সকালে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে নাটোর সদর পৌর ও নলডাঙ্গা উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালিয়েছে ফ্যাসিবাদীরা, তবে তারা এতে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও সফল হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। শনিবার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সেলামত মাদ্রাসা চত্বরে বিএনপির ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ৩ শতাধিক শিশুর অংশগ্রহণে শিশুদের বৃহত্তম চিত্র প্রদর্শনী হল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে। চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শিল্পী শওকত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ, তাদের সৃষ্টিশীল কর্মকাণ্ডের মাধ্যমে দেশ এগিয়ে যাবে। বর্ডার গার্ড বাংলাদেশ ময়মনসিংহ ব্যাটালিয়নের ৩৯ বিজিবির উদ্যোগে সংবাদ সম্মেলন হয়েছে। ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান বলেছেন, সীমান্তের খুব নিকটবর্তী ১৫০ গজ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ভূমির প্রকৃতি পরিবর্তন এবং সীমান্ত পিলার ক্ষতিগ্রস্ত হচ্ছে। আন্তর্জাতিক সীমারেখায় ভূমির অখণ্ডতা রক্ষার পাশাপাশি গরিব, দুস্থ ও অসহায় ভূমিহীন মানুষদের পাশে দাঁড়াতে সবার সহযোগিতা কামনা করেন তিনি। গোপালগঞ্জ ২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি এম এইচ খান মঞ্জু সংবাদ সম্মেলন করেছেন। দুপুরে শহরের পুরাতন লঞ্চ ঘাট এলাকার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি। নড়াইলে ২ দিন ব্যাপী শিক্ষা মেলা ২০২৫ শুরু হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের পরিবারের সম্পত্তি দখল করার প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। দুপুরে গাইবান্ধা কাচারিবাজার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে লিখিত বক্তব্য রাখেন নিখিল কুমার চৌধুরী। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সমাবেশ হয়েছে সাভারে। স্থানীয় কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ABM ফজলুল করিম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শাহজালালের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে সেনা, বিমান, নৌবাহিনীর সর্বসাধ্য চেষ্টা। নেতাকর্মীদেরকে মানুষের আস্থা বিশ্বাসের প্রতীক হয়ে ওঠার আহ্বান তারেক রহমানের। জিয়াউর রহমান ফাউন্ডেশনের দিনব্যাপী স্বাস্থ্য সেবা। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদ গণপ্রতারণা অভিযোগ এনসিপির। দূরত্ব ভুলে নির্বাচনে আসার আহ্বান বিএনপির। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ।